জিসান আর আমি সিলেট জাপলং এর একটি হোটেলে উঠলাম। 2 জন মিলে একটা রুম নিলাম। জিসান আমার খুব ভালো বন্ধু। আমি তাকে প্রচুর বিশ্বাস করি। আমরা প্রায় সপ্তাহ খানেক ছিলাম এখানে। প্রথম দিন মধ্যরাতে জিসান আমার সাথে যা করল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না। তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যালো বন্ধুরা, আমার নাম জোনাকি। সবাই, আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো সে আমার নিজের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। তখন আমি ইন্টারমিডিয়েট শেষ করেছি। আমরা 5 বোন 2 ভাই। বুঝতেই পারছেন, অনেক বড় পরিবারের মেয়ে আমি। যাই হোক, 1 ভাই বিদেশ থাকে আর 4 বোনের বিয়ে হয়ে গিয়েছে। আমাদের পরিবারে বিয়ের বাকি শুধুমাত্র আমি আর আমার ছোট ভাই। ছোট ভাই ঢাকা মিরপুরে থাকে। আমাদের পরিবারটা খুব সুন্দর ছিল। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। আমি যখন ইন্টার শেষ করে অনার্স প্রথম বর্ষে ভর্তি হলাম, তখন আমার 4 নাম্বার আপার বিয়ে হয়। বিয়ে আমাদের গ্রাম থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। খুব ধুমধাম করে আপার বিয়ে দেই। বিয়ের সময় আমার দুলাভাইকে বরণ করে নেওয়ার জন্য আমি সহ কয়েকজন বান্ধবী গেটের সালামি নেওয়ার জন্য সামনের গতি রোধ করলাম। পাত্রপক্ষ থেকে অপর পাশ থেকে একজন হ্যান্ডসাম ছেলে, দেখতে খুবই সুন্দর। অনেক চাপাবাজি করছে। আমরা বললাম 30,000 টাকার কমে আমরা গেট ছাড়ব না। অপর পক্ষ থেকে একজন হ্যান্ডসাম ছেলে অর্থাৎ পাত্রপক্ষের একজন লোক 1,000 টাকা দিয়ে বলল, এবার বিদায় হন এখান থেকে। বেশি বাড়াবাড়ি করলে বউ রেখে শালিকে তুলে নিয়ে যাব। আমি তখন আমার ঠোঁট বাঁকা করে বললাম, আপনার সাহস কত আমার দিকে নজর দেয়? আমি বললাম, আমার দিকে নজর দিয়েন না, তাহলে রূপের আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন। পাত্রপক্ষে ছেলেটি আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল আর মাঝে মাঝে চোখের ইশারা দিতে লাগল। এভাবে খুব রোমান্টিকভাবে বিয়ে পার হল। তবে মজার ব্যাপার হল, যখন বোনকে আমরা দুলাভাইয়ের হাতে তুলে দেব, তখন ওই হ্যান্ডসাম ছেলেটি পিছন থেকে ইশারা দিয়ে আমাকে কি যেন দেওয়ার চেষ্টা করছে। আমি অনিচ্ছার থাকার সত্ত্বেও আমি সেটি গ্রহণ করলাম। হাতে নিয়ে দেখি একটির কার্ড। কার্ডের মধ্যে লেখা আরিফুল ইসলাম সোহাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং তার একটি মোবাইল নাম্বার। কার্ড দেখার সময় সে আমায় কানে কানে বললা, বিয়ের গেইটে উল্টাপাল্টা ব্যবহার করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে আমার মনে ধরেছে। কার্ডে দেওয়া নাম্বারে ফোন দিলে নিজেকে ধন্য মনে করব। আপনার সাথে আমার অনেক কথা আছে। 3 দিন পর মনে হলো কেন জানি ছেলেটা একটা ফোন দেই। ফোনটা হাতে নিয়ে ছেলেটাকে ফোন দিয়ে প্রথমে সালাম দিলাম। ছেলেটা আমাকে বলল তারপর আমার পরিচয় দিতে। দেখি ছেলেটা পাগল হয়ে আছে আমার সাথে কথা বলার জন্য। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে আমার নাম্বারে বেক করল। অনেকক্ষণ কথা বলার পর ছেলেটি আমাকে এমনভাবে বলল, একটি বার দেখার করার জন্য আমি আর না করতে পারলাম না। পরের দিন তার সাথে দেখা করতে আমির পাকে যাই। সে আমার সাথে দেখা করতে পেরে খুবই খুশি। সে আমাকে সারাদিন পাকে নিয়ে কাটাল। এক পর্যায়ে তার উদারতা দেখে আমি তার প্রতি দুর্বল হতে লাগলাম। সারাদিন ঘুরে খুব ক্লান্ত লাগল। তারপর সে আর আমির পাকের গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। বিশ্রাম নেওয়ার সময় ছেলেটি আমাকে দেখে বলে, দেখো জোনাকি, আমি তোমার প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোমাকে দেখার পর থেকে যেন তোমার মাঝে হারিয়ে গিয়েছি। এক পলক দেখাতেই তুমি আমার অন্তরে মিশে গেছ। আমি তোমাকে ছাড়া বাঁচব না জোনাকি। আমি তার সমস্ত কথা শুনে ভাবলাম, ছেলেটি যেহেতু আমাকে নিঃশর্তভাবে ভালোবাসে, তাহলে আমার জীবনে অতীতে ঘটে যাওয়া সমস্ত কিছুই তার সাথে শেয়ার করা উচিত। যদি সে আমাকে সত্যি অর্থে ভালোবাসে তাহলে সে আমার সব কিছু মেনে নিবে। আমি বললাম, শুনুন, আমার জীবনে কিছু খারাপ অতীত আছে। এগুলো কি আপনি মেনে নিতে নিবেন? যদি পারেন তাহলে আপনাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নেই। আগে থেকে সব কিছু ক্লিয়ার করা ভালো। ছেলেটি বলল, তোমার যে কোনো খারাপ অতীত মেনে নিতে বাধ্য। তুমি শুধু আমাকে একটিবার ভালোবেসে দেখো। আমি বললাম, না, তারপরও আপনাকে আমার জীবনে ঘটে যাওয়া বেদনার অতীতের কথাগুলো শুনতে হবে। তারপর ছেলেটি বলল, বলো তোমার অতীতের স্মরণীয় ঘটনা। তারপর আমি আমার অতীতের কথা বলতে শুরু করলাম। প্রথমেই আমি বললাম, আমার প্রথম প্রেমিকা আমাকে কৌশলে ফেলে আমার সাথে খারাপ আচরণ করেছিল। সেদিন ওদের বাসায় কেউ ছিল না। আমি পড়াতে গিয়ে দেখি বাসায় কেউ নেই। তারপর সে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে খারাপ আচরণ করেছিল। নিজেকে সান্ত্বনা দেই এই বলে ভালোবাসার মানুষটি।
কথাগুলো এক নিঃশ্বাসে বলে, এক টানে অরেঞ্জ গ্লাসের ডিংসটা এক নিঃশ্বাসে খালি করে ফেললাম। আমার প্রথম প্রেমিকা আমার থেকে 5 বছরের ছোট ছিল। তাকে দেখতে আমার কাছে খুব কিউট লাগত। তাই আমি তার প্রেমে পড়ে যাই। সত্যি বলতে ওর প্রেমে পড়ে যাই এবং প্রাইভেট পড়াতে রাজি হয়ে যাই। ক্লাস 10-এ পড়ে ছাত্রের কাছে আমি প্রথম শিকার হয়ে গেলাম। কথাটা হয়তো আপনাদের বিশ্বাস হবে না। কিন্তু এটাই বাস্তব ছিল। ব্যাপারটা হচ্ছে এখনকার ছেলেমেয়েরা একটু তাড়াতাড়ি পেকে যায়। সবই আধুনিক হবার কারণে। ছেলেটি আমাকে প্রশ্ন করল, তারপর আমি বললাম, বছর কানের পরে ভার্সিটিতে ভর্তি হলে ব্রেকআপ হয়ে যায়। আমি ভেঙে পড়ি। এমন সময় সারপোর্ট দেয় জিসান নামের এক বন্ধু। আমার ক্লাসমেট, আমার ছোটবেলার বন্ধু। তারপর ইঞ্জিনিয়ারিং ছেলেটি বলে, আপনার ছেলেটির সাথে প্রথম ব্রেকআপ কেন হয়েছিল? আমি বললাম, আমার প্রথম প্রেমিকার কয়েকজনের সাথে রিলেশন ছিল। ইঞ্জিনিয়ার ছেলেটি বলল, আপনি তাকে হাতে নাতে ধরতে পেরেছিলেন? আমি বললাম না। আমাকে জিসান বলেছিল। আমি এই কথা বলার সাথে সাথেই বুঝতে পেরেছিলাম ইঞ্জিনিয়ারিং সাহেব আমার সাথে খুব রাগান্বিত হয়েছিলেন। আর রাগ হয়ে আমাকে বলতে লাগলেন, কিছু মেয়ে আছে যারা নিজের প্রেমিকের চেয়ে অন্য কাউকে বিশ্বাস করে, বিশেষ করে বেস্ট ফ্রেন্ডকে। বেস্ট ফ্রেন্ড যা বলে তাই করে। এক পর্যায়ে ওই বেস্ট ফ্রেন্ডের সাথে নতুন রিলেশনে চলে যায়। এখানেও তাই হয়েছে। বার্গার চিবাতে চিবাতে বলল সে। জোনাকি কি হলো? তারপর আমি বললাম, হুট করে একদিন মানে জিসান। আমার বেস্ট ফ্রেন্ড জোনাকি সিলেটে ঘুরতে যাবে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ছাড়া কি আমি সিলেটে যেতে পারি? আমিও রাজি হয়ে গেলাম। হোটেলে আমরা দুজনে মিলে একটা রুম নিয়েছিলাম। হোটেলের রুমে জিসান আমাকে প্রপোজ করে। আমি আর না করতে পারিনি। আহারে কি দয়ালু মেয়ে আমি। আমি আমার সব কিছু দিয়ে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে খুশি রাখতাম। ইঞ্জিনিয়ারিং সাহেব জিজ্ঞাসা করল, এরপর কি হলো? আমরা প্রায় সপ্তাহ কানেক সিলেট ছিলাম। কিন্তু আমার সরলতার সুযোগ নিয়ে সেও আমার সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করল। ইঞ্জিনিয়ারিং সাহেব বলল, জোনাকি ম্যাডাম, খারাপ আচরণ তো করবই। কারণ আগুনের কাছে মোম থাকলে মোম তো গলবেই। এটাই স্বাভাবিক। আর আপনি কি বললেন? আপনি এত সরল মানুষ, একটা ভার্সিটির ছেলে বলল, আর আপনি নাচতে নাচতে সিলেটে চলে গেলেন। প্রপোজ করলেন, রাজি হয়ে গেলেন। আর এখন বলছেন আপনার সরলতার সুযোগ নিয়েছে। তারপর ইঞ্জিনিয়ারিং সাহেব আমাকে বলল, জোনাকি ম্যাডাম, তারপরের কাহিনীটা বলেন। আপনার জীবন কাহিনীটা শুনতে ভালোই লাগছে। এই ভার কাহিনী বলতে গিয়ে আমার চোখের পানি চলে আসলো। সিলেট থেকে আসার পর জিসান বদলে যায়। আমাকে এভয়েড করতে থাকে। আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। আমাকে ইগনোর করে চলতে থাকে। এমন সময় আমার শান্ত পাশার সাথে দেখা হয়। আমার ভার্সিটির বড় ভাই। নাম করা শান্ত পাশা একদিন নিজেই আমার কাছে মোবাইল নাম্বার চাই। আমিও আমার নাম্বারটা দিয়ে দেই। এত বড় সেলিব্রিটি বড় ভাইকে না করি কিভাবে? তারপর থেকে আমাদের নিয়মিত কথা হতো। আর এভাবেই আমরা রিলেশনে জড়িয়ে পড়ি। এরপর আমরা 2 বছর একসাথে ছিলাম। সেও আমার সাথে বিভিন্ন সময়ে অনেক রোমান্টিক আচরণ করে। আমার দুর্বলতা সুযোগ নিয়ে সেও আমার সাথে ওদের মতো আচরণ করে। আমি বললাম, ইঞ্জিনিয়ারিং সাহেব, আমার জীবনটা কেন এরকম হয়ে গেল? আমি কিছুতেই বুঝতে পারি নাই। আমার অতীত আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। এই বয়সে 3 জন পুরুষ আমার সাথে এমন নাটকীয় কৌশলে আমার শ্রেষ্ঠত্ব শেষ করে দিয়েছে। আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি জানি আমার এসব কিছু জানার পর আমার কাছ থেকে নিশ্চয় মুখ সরিয়ে নিবেন। তারপরও বলছি, ইঞ্জিনিয়ারিং সাহেব, এসব কিছু জানার পরও কি আপনি আমাকে ভালোবাসবেন, কাছে টেনে নিবেন, নাকি নষ্ট বলে চুরে ফেলে দিবেন? দেখো জোনাকি, আমি জানি তোমার মধ্যে সরলতা আছে। তা না হলে এইভাবে তুমি আমার নিকট সব কিছু শেয়ার করতে পারতে না। যাই হোক জোনাকি, তুমি যা করেছ সব আবেগের বশীভূত হয়ে। তুমি তো জানো না আবেগ মানুষের কত বড় ক্ষতি করে। ধ্বংস করে যে কোনো ব্যক্তির মহান জীবন। জোনাকি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ যেই মেয়ে এতকু বয়সে 3 জন পুরুষের রুচি বুচি বুঝে গিয়েছে, আমি জানি না তার জীবনে কতজন পুরুষ অপেক্ষা করছে। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। যেই মেয়ে নিজের বয়ফ্রেন্ড অথবা বন্ধুকে নিজের শ্রেষ্ঠত্ব বিলিয়ে দিতে দ্বিধা বোধ করে না, সেই মা কখনও আদর্শ মায়ের জাতি হতে পারে না। এই বলে ইঞ্জিনিয়ারিং সাহেব চলে গেল। যে কিনা একটু আগে ভালোবেসে আমার জন্য দর্দ উদলিয়ে পড়েছিল।
সেই কি না এখন আমার এই সব সত্য কথা শোনার পর পা ঘুটিয়ে পালাল। তবে কি আমি সত্য বলে ভুল করলাম? জীবনের সব কিছু হারিয়ে আমি এখন একজনকে খুঁজতেছি, কে কি না আমার সব অতীত মেনে নিয়ে আমাকে নতুন একটা সাজানো গুছানো জীবন দিতে পারবে। আমি জানি আমার অতীতে যে ভুল করেছি, ভালো কিছু চাওয়া বা পাওয়া আমার জন্য তৃষ্ণার্ত কাকের মতো। সুপ্রিয় বন্ধুরা, মেয়েরা যদি বেহায়াপনা বা পর্দা ছাড়া চলে তাহলে তাদের জীবন এরকমই হয়। উপরের গল্পটি বাস্তব একটি উদাহরণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনদেরকে বেহায়াপনা, বেপর্দা করার উৎখাত করে ইসলামিকভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা সবাই কমেন্টে আমিন লিখি। জানি না কার দোয়া আল্লাহ পাক কবুল করে ফেলেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।